আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা পূর্বে ধারাবাহিকতায় নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে গল্প নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা প্রথম ক্লাসে আমরা সুবা গল্প নিয়ে আলোচনা করেছি। আজকে সুবা গল্পের দ্বিতীয় ক্লাস। তো যেহেতু কবি পরিচিতি কিংবা প্রথম অংশটি আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, আজকে আর পূর্বের আলোচনা করব না। দ্বিতীয় ক্লাসের যে দ্বিতীয় অংশটুকু রয়েছে তা নিয়ে কথা বলব। তো বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসের সাথে যুক্ত হও। আমরা এই পাঠ শেষে যা জানতে পারবো, বাক প্রতিবন্ধীদের সমস্যা সম্পর্কে বলতে পারবো, বাক প্রতিবন্ধীদের সামাজিক অবস্থান ব্যাখ্যা করতে পারবো, সাধারণ মানুষ প্রতিবন্ধীদেরকে কিভাবে দেখে তা লিখতে পারবো, বাক প্রতিবন্ধীদের আবেগ অনুভূতি চিত্র অঙ্কন করতে পারবো। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনেছি এই গল্পের। আজকে আরো কিছু নতুন শব্দের অর্থ জেনে নিই। অস্তমান, ডুবন্ত, কিশালয়, গাছের নতুন পাতা, উষ্ঠাধর, উপরের ও নিচের ঠোঁট, কপুল, গাল, মুখ, বোবা। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে যে জিনিসগুলি জেনেছি, যে সুবা একজন বাক প্রতিবন্ধী মেয়ে, তার আলাদা একটি জগৎ তৈরি হয়েছিল, প্রকৃতির সাথে তার বন্ধুত্ব হয়েছিল, প্রাণীদের সাথে তার বন্ধুত্ব হয়েছিল। তো আজকে আমরা আবার একটি নতুন বন্ধুর কথা জানব। হ্যাঁ, এই বন্ধুটি কি? একটি ছেলে যার নাম প্রতাপ। সে একটি বেকার ছেলে, তার কাজকর্ম নেই, সে ঘুরে বেড়াতো। আর ঘুরে বেড়ানোর কারণে তাকে পরিবারের সদস্যরা এই প্রতাপকে ভালোবাসতো না। সবসময় তাকে বাড়ির মধ্যে তার কোনো অবস্থান ছিল না, কারণ সে সংসারের কোনো কাজে তাকে পাওয়া যেত না। সে সবসময় এলাকা ঘুরে ফিরে বেড়াতো, আর সেই কারণে আর প্রায় সময় সে মাছ ধরতো। তার একটা শখ ছিল মাছ ধরা। তো মাছ ধরার প্রেক্ষিতে সুভার সাথে এই প্রতাপের পরিচয় ঘটে। তো আমরা একটু পড়ি এই প্যারায় লেখক কি লিখেছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা হলো এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরের যেমন এক আড্ডা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিওকে হাতের কাছে পাওয়া যায়। মানে এই যে কাজ সে করে না, যেহেতু সংসারে কাজে তাকে পাওয়া যায় না, সে ঘুরে ফিরে বেড়ায়, তাই যে তাকে ডাক দেয় সেই তাকে পায়। মানে অন্য মানুষের কাজ করানোর জন্য খুব সুবিধা হয়। এখানে লেখক উদাহরণ দিয়েছেন যে শহরে অনেক সময় কি থাকে, বাগান থাকে, যেটা সরকারি সম্পত্তি, কেউ এটা সবাই এটা উপভোগ করে, কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই বাগানে সকলে আসে, সকলে বসে, সময় কাটায়। এরকম প্রতাপও বাড়ির নিজস্ব বাড়ির কোনো না, অন্য মানুষের কাজকর্ম যখনই যে ডাক দেয় তার পাশে তাকে পায়।
তো এ লেখক কিন্তু এই জিনিসটাই বুঝিয়েছেন। তো আর এই প্রতাপের প্রধান শখ ছিল মাছ ধরা। তো দেখি এই প্যারায় কি লেখক লিখেছেন, ছিপ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেকটা সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং ওই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, যে এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত, এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। এই যে প্রতাপের সাথে, প্রতাপ যখন ছিপ ফেলে মাছ ধরত নদীতে, তারপর এই সময় কিন্তু এই সুভার সাথে তার পরিচয়, এবং সুভা প্রায়ই এই প্রতাপের পাশে এসে বসত। হ্যাঁ, এবং যেহেতু সে বাক প্রতিবন্ধী মেয়ে, সে কথা বলতে পারে না, ফলে এই মাছ ধরার ক্ষেত্রে এই প্রতিবন্ধী কিংবা শব্দহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। হ্যাঁ, মাছ ধরার জন্য নীরবতা প্রয়োজন। এই কারণে প্রতাপেরও খুব ভালো লাগতো এরকম একজন সঙ্গী পাওয়ার জন্য। এই কারণে সবাই যখন সুভাকে সুভা বলে ডাকতো, সে একটু আদর সংযোগ করে সুভাকে সু বলে ডাকতো। তো আমরা পরের অংশে দেখি, সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে তাকাইয়া থাকিত। প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল, সুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। কিন্তু কিছুই করবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, এই তো আমাদের সুবীর যে এত ক্ষমতা, তাহা তো জানিতাম না। মানে এইখানে সুভার মনের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা জাগ্রত হইত। হ্যাঁ, সে যেহেতু কোনো কথা বলতে পারে না, কোনো কাজ করতে তাকে সহযোগিতা করতে পারে না, তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আমার যদি এরকম একটা ক্ষমতা থাকতো, আমি যদি এরকম একটা মন্ত্র জানা থাকতো, যে এরকম কোনো আশ্চর্য ঘটনা ঘটানোর ফলে হ্যাঁ প্রতাপ খুবই আশ্চর্য হয়ে যেত, যে বিরাট কাণ্ড তো ঘটিয়ে ফেলেছে, কে করেছে? সুভা করেছে। এরকম একটা আকাঙ্ক্ষা তার মনের মধ্যে ছিল। আর প্রতিদিন সে এই তেঁতুল তলায় এসে বসতো প্রতাপ যখন মাছ ধরত, এবং একটা পান নিজের হাতে সাজিয়ে আনতো প্রতাপের জন্য। তো আমরা পরের অংশে যা দেখতে পরের অংশে লেখক কি বোঝাতে চেয়েছেন, যে মনে করো সুভা যদি জলকুমারী হইত, সাপ যদি মাথার মণি ঘাটে রাখিত, প্রতাপ তাহার মাছ ধরা রাখিয়া সে মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টলিকায় সোনার পালঙ্কে বসে আছে আমাদের সু, পাতালপুরীর একমাত্র রাজকন্যা। আহা, কি এতই অসম্ভব! পাতালের রাজবংশে না জন্মিয়ে বাণীকণ্ঠের গড়ে আসিয়া জন্মিয়াছে এবং প্রতাপকে কিছুতে আশ্চর্য করিতে পারিতেছে না। সুভা আরো মনে মনে ভাবতেছে, আরো কল্পনা করতেছে, হ্যাঁ, আমি যদি এরকম জলকুমারী হইতাম, কিংবা সাপের মণি ঘাটে রাইখা যাওয়ার পরে যে সেই মণি নিয়ে কি করত, প্রতাপ জলের মধ্যে ডুব দিত। ডুব দেওয়ার পরে পাতালপুরীতে গিয়া যদি দেখতো যে এক রাজকন্যা বসে আছে, হ্যাঁ, বিশাল এক অট্টলিকা, হ্যাঁ, অনেক বড় এক সেইখানে বসে আছে। কে বসে আছে? রাজকন্যা, মানে সুভা বসে আছে। হ্যাঁ, এটা কি সম্ভব হইতো না? সে একটা প্রশ্ন করতেছে, কিংবা এটা কি এতই অসম্ভব?
কিন্তু আসলে তো এটা সম্ভব না। এবং মানে জিনিসটা হলো যে সে কিভাবে প্রতাপকে আশ্চর্য করবে এরকম একটা চিন্তা তার মধ্যে জন্মিল। কিন্তু আসলে সে তো পাতালপুরে রাজবংশে জন্মগ্রহণ করে না, সে জন্মগ্রহণ করেছে বাণীকণ্ঠের গড়ে। এই কারণেই সেও বুঝতে পারতেছে আমি তো আর ওই পাতালপুরে রাজবংশে জন্মগ্রহণ করি না, আমি জন্মগ্রহণ করেছি বাণীকণ্ঠের গড়ে, কৃষকের গড়ে। হ্যাঁ, আমি এইখানে এই কারণে আমি প্রতাপকে আশ্চর্য করতে পারছি না। আমরা পরের অংশে আলোচনা করি। সুবার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, ক্রমেই সে যে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাঙ্গাকে এক নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে এবং প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। মানে শোভা আস্তে আস্তে যখন তার বয়স হচ্ছে, হ্যাঁ, সে যখন যৌবনের বয়সে পদার্পণ করতেছে, তখন তার মধ্যে কিন্তু একটা মানসিক যে চেতনা কিংবা মানসিক যে পরিবর্তন সেটা তার মধ্যে ঘটতেছে। হ্যাঁ, কোনো এক পূর্ণিমার রাত্রে সে যখন দাঁড়িয়ে পূর্ণিমার এই সৌন্দর্য সে উপভোগ করতেছে, তখন তার মনের মধ্যে একটা অন্যরকম একটা জ্বর তৈরি হচ্ছে। হ্যাঁ, পূর্ণিমা যেরকম নীরব, নীরবে সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে চারদিকে, তার মনের মধ্যে এরকম একটা ভাব, এরকম একটা চিন্তা চেতনা জাগ্রত হচ্ছে এবং সেইটা কি অনুভব করতেছে সে এটা নিজেও বুঝতেছে না। এখানে লেখক একটু ক্লিয়ার একবারে না করে এই যে প্রতাপের সাথে তার উঠা বসা, প্রতাপের প্রতি যে তার একটা দুর্বলতা তৈরি হচ্ছে এবং মনের যে একটা মিল, ওই জিনিসটা সে বুঝে উঠতে পারতেছে না। মানে তার যে পরিবর্তন, তার যে বয়সের যে পরিবর্তন সেটা সে অনুভব করতেছে। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শোবার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনে রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতায় একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিও দমদম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে। এই যে পূর্ণিমা রাত্রে সে একদিন বুড় রাত্রে যখন পূর্ণিমা রাত্রে দরজা খুলে যখন বাইরের দিকে তাকায়, তখন দেখে যে পূর্ণিমা নিস্তব্ধ, কোনো কথা বলছে না। হ্যাঁ, তার মনে সেও কিন্তু একবারে নিস্তব্ধ, সেও কথা বলতে পারে না। এই যে আবার নতুন একটা বয়সের যে পরিবর্তন তার মধ্যে সেটা ঘটেছে। এই কারণেই একটা ব্যাকুল, একটা প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে, মানে সেই ওই তার যে পরিবর্তন নেই, সে কিন্তু পূর্ণিমা রাত্রে দাঁড়িয়ে আছে। তো পরের অংশে আমরা দেখি, এদিকে কন্যা বারাগস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছে, লোকেরও নিন্দা আরম্ভ করিতেছে, এমনকি এক গড়ে করিবে এমন জনরপ শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলা মাছ ভাত খায়, এই জন্য তাহার শত্রু ছিল। স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল, কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলকাতায় চলো। তার মানে যখন চারদিকেই কালা ঘোষা শুরু হয়ে গেল, সে সুভা প্রতাপের সাথে মেলামেশা করার, যোগাযোগ করার, তারপরে সে বিভিন্ন প্রকৃতির সাথে দৌড়াদৌড়ি, মানে প্রকৃতির সাথে সে মিশে
তার যথেষ্ট বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ, এই নিয়ে সমাজে, এই নিয়ে একটা গ্রামের মধ্যে ব্যাপক আলোচনা, যে সুভা সমাজের নিয়ম কানুন মানছে না। তো এই সময় পিতামাতা খুবই চিন্তিত, কারণ সুভা বাক প্রতিবন্ধী মেয়ে, তাকে বিয়ে দিতে হবে, সমাজে কানাঘুষা চলছে, এমনকি এরকম একটা পর্যায়ে তৈরি হলো যে তাদেরকে এক গড়ে ফেলবে। হ্যাঁ, সমাজে তাদের কোনো অবস্থান থাকবে না, তাদেরকে আলাদা করে দেওয়া হবে সমাজ থেকে। হ্যাঁ, এটার কারণ ছিল যে বাণীকণ্ঠ একটু সচ্ছল পরিবার ছিল তার। হ্যাঁ, মাছ ভাত খেত এখানে, মানে যেটা বর্ণনা করা হয়েছে, মানে মাছ ভাত খায়, মানে একটু সচ্ছল পরিবার ছিল। এ কারণে তার শত্রুও ছিল। সব মিলে পিতামাতা খুব দুশ্চিন্তার মধ্যে ছিল। তো ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নেই, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। সুভা সেদিন গাছের তলায় আর বসিল না। সুভা মানে সেই দিন আর গাছতলায় বসলো না প্রতাপের সাথে। হ্যাঁ, মানে ওই আবার কথা চারদিকে ছড়ে গেল যে সুভার বিয়ে হচ্ছে কলকাতায়। এটা প্রতাপও জানতে পারলো। এই কারণে যখন সুভা যখন প্রতাপের কাছে আসলো, হ্যাঁ, তখন প্রতাপ সুভাকে উদ্দেশ্য করে বলতেছে যে তোর নাকি বিয়ে হচ্ছে, তুই নাকি তোর বর পাওয়া গেছে, দেখিস তুই আমাদেরকে ভুলে যাসনি। মানে এইখানে প্রতাপের যে সুভার প্রতি একটা আকর্ষণ থাকার কথা ছিল, হ্যাঁ, এতে মানে জাস্ট খালি তার ওই মাছ ধরার বন্ধু হিসাবে সে মনে করেছে, কিন্তু সুভা হয়তো মনে মনে আরো অন্য কিছু সে চিন্তা করেছিল। তাই সুভা প্রতাপের প্রতি একটু বিরক্ত হয়ে, কিংবা তার একটু মনের মধ্যে তার একটা কষ্ট নিয়ে সে আর ওই দিন গাছতলায় প্রতাপের সাথে বসলো না। পরের অংশে আমরা সুভার যে মনের যে মর্মবিদ্ধ হরিণী বদের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে তাকালো। মানে এইখানে এই যে মর্মবিদ্ধ হরিণী, মানে শিকারীরা যখন হরিণীকে বধ করে, তীর মারে, তখন কিন্তু সে খুব ব্যথা পায়। এখন এরকম ব্যথা যখন তীর মারার পরে যে ব্যথাটা অনুভব করে, তখন কিন্তু হরিণী এখানে বলে যে আমি তোমার কাছে কি দোষ করেছিলাম যে আমাকে তীর মারলা কিংবা আমাকে কষ্ট দিলা। ঠিক এরকমই মনে হচ্ছে যেন সুভা, হ্যাঁ, যে এই কথাটা বলল যে তোর নাকি বিয়ে হয়ে যাচ্ছে, তুই আমাদের ছেড়ে চলে যাবে, আমাদেরকে ভুলে যাসনি, এই কথাতে সুভা খুবই কষ্ট পেয়েছিল। মনে হয় যেন হ্যাঁ এরকম তীর মেরেছে তার অন্তরে। তাই সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে তাকায়, মানে এইভাবে তাকায় থাকে যে আমি তোমার কাছে কি দোষ করেছি। হ্যাঁ, মানে এই কথাটা বলার প্রেক্ষিতে তার মনের মধ্যে এরকম একটা আবেগ তৈরি হইল। পরের প্যারায়, বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপুলে অশ্রু গড়াইয়া পড়িতেছে। কপুলে মানে গাল দিয়ে, মানে এই যে বিয়ের কথা হচ্ছে, তাকে কলকাতায় চলে যেতে হবে। এখন সুভা কিন্তু এটা জন্য প্রস্তুত ছিল না। সে তার প্রকৃতিকে ভালোবাসে, এই গ্রামকে সে ভালোবাসে। প্রতাপের সাথে তার একটা বন্ধুত্ব হয়েছে, প্রাণীদের সাথে তার বন্ধুত্ব হয়েছে, প্রকৃতির সাথে তার বন্ধুত্ব হয়েছে। এইগুলি ছেড়ে সে কিছুতেই কলকাতা যাবে না। তার মনের মধ্যে একটা সে আবার বলতেও পারছে না, প্রতিবাদ করতে পারছে না। তাই সে ঘুম থেকে উঠে তার বাবার কাছে গিয়ে পায়ের কাছে গিয়ে বসলো এবং মানে কাঁদতে লাগিল। বাণীকণ্ঠ যেহেতু তার মেয়েকে খুব ভালোবাসতো প্রথম থেকে, তাই তার মেয়ের কষ্ট দেখে তার চোখেও পানি চলে আসলো এবং তাকে সান্ত্বনা দিতে থাকলো।
পরের অংশে কাল কাল কলকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। সুভা গোয়াল করে তাহার বাল্য সঙ্গীদের কাছে গিয়ে বিদায় লইল, তাহাদেরকে সহস্তে খাওয়াইল। গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা বলিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া অশ্র জল পড়িতে লাগিল। মানে ওই বিদায়ের যে সময়কাল, যেহেতু তাকে কলকাতায় চলে যেতে হবে, তার যে ছোটবেলার বন্ধু ছিল, হ্যাঁ, গাবি, সেই গাবির কাছে সে গেল বিদায় নেওয়ার জন্য। হ্যাঁ, তাদেরকে আদর করলো। হ্যাঁ, তাদের কাছ থেকে যখন বিদায় নিল, এই সময় হ্যাঁ সবার দুই চোখ দিয়ে টপ টপ করে কি করতে থাকলো, জল পড়তে লাগলো। সে মানে ভারাক্রান্ত, কারণ তাকে তাদের সাথেই তার বড় হয়ে ওঠা, এদেরকে ছেড়ে তাকে চলে যেতে হবে। হ্যাঁ, এটা ভাবতে তার মনের যে একটা আবেগ, সেটা কিন্তু চোখের পানির মাধ্যমে সেটা প্রকাশ সে করেছে। আমরা একবারে শেষ দিকে চলে এসেছি গল্পের। তো শেষ পর্যায়ে লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে সেই দিন শুক্লা দ্বাদশী রাত্রি, মানে পূর্ণিমার যে দ্বিতীয় রাত্রি, সুভা স্বয়ং গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীর তটে শস্পসজ্জায় লুটাইয়া পড়িল, যেন তরুণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। এই যে দেখো এখানে লেখক যে কথাটি লিখেছেন, যে সুভা কিন্তু প্রকৃতির সাথে সে বড় হয়েছে, প্রকৃতিকে সে অনেক ভালোবাসত। সে একবারে শেষ দিকে নদীর পাড়ে গাছ, পাখি, নদীর ডাক সব কিছুর সাথে কিন্তু তার একটা বন্ধুত্ব ছিল। তাই সে প্রকৃতিকে জড়িয়ে ধরে বলতেছে, প্রকৃতিকে সে মায়ের সাথে তুলনা করেছেন। মা যেমন সন্তানকে ছাড়তে চায় না, মা সন্তানও যেমন মাকে জড়িয়ে রাখতে চায়, এরকম প্রকৃতিকে সে জড়িয়ে ধরে বলতেছে, তুমি আমাকে যাইতে দিও না, আমি কলকাতা যেতে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই, আমি তোমাকে যেভাবে জড়িয়ে ধরে রেখেছি তুমিও তোমার দুটি বাহু দিয়ে আমাকে জড়ায় ধরে রাখো। তো বন্ধুরা, এই যে প্রকৃতির সাথে তার যে বন্ধুত্ব, মানুষ বাক প্রতিবন্ধী, তার যে আলাদা একটি জগৎ তৈরি হতে পারে, লেখক কিন্তু সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই সুভার মাধ্যমে কিন্তু এই সমাজকে বুঝিয়ে দিয়ে গেছেন যে তারাও কিন্তু বন্ধুহীন না, তাদেরও কিন্তু বন্ধু রয়েছে। তো সেটা হয়তো অন্য একটা জগৎ। তো আমরা একক কাজ যেহেতু তোমরা সামনে নেই, তথাপি তোমরা এই প্রশ্নটা লিখে রাখো, বাড়িতে চেষ্টা করবা নিজেরা একা একা। প্রশ্ন, সুভা মৎস্য কুমারী হতে চাইতো কেন? তো দলীয় কাজ নিয়ে আর আলোচনা করছি না। তো আমরা কিছু মূল্যায়ন করে নিই। সুভা বিধাতার কাছে কি ক্ষমতা প্রার্থনা করত? আমরা গল্পের মধ্যে পেয়েছি অলৌকিক ক্ষমতা সে প্রার্থনা করত। কে সুভাকে সু বলে ডাকত? প্রতাপ সুভাকে একটু আদর করে সু বলে ডাকত। প্রতাপের প্রধান শখ কি ছিল? মাছ ধরা। মুখ শব্দের অর্থ কি? বোবা। তো আজকে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করেছি, নিশ্চয়ই আমি আশা করি যে তোমাদের এই গল্পটি, এই ছোট গল্পটি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও। বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর সাহায্য সহযোগিতার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা যায় এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। তো এই বিষয়ে একটি প্রতিবেদন তোমরা তৈরি করে খাতার মধ্যে লিখে রাখবে। পরবর্তী ক্লাস চালু হলে তোমরা
ক্লাসে নিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি আমার আজকের এই ক্লাসটি শেষ করছি। হ্যাঁ, আগামী কোনো দিনে হয়তো আগামী দিনে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো এখানেই শেষ। সকলকেই ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।